শামানিজম হচ্ছে পৃথিবীর বলতে পারো যে মোস্ট এনশিয়েন্ট মেথড অফ হিলিং। স্বপ্ন কি আমরা কালারফুল দেখি না ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি? আমার মনে হয় আমি তো রঙও দেখেছি আর ব্ল্যাক এন্ড হোয়াইটও দেখেছি। অনেকে ঘুমিয়ে কথা বলে, মানে অ্যাজ ইফ তার সাথে স্বপ্নের মধ্যে কোনো একটা ক্যারেক্টার প্লে করছে। নো, अगेन ইটস ভেরি কনটেক্সচুয়াল। জন্মানোর আগে দ্য সোল উইল ফার্স্ট চুজ দ্য সাবজেক্ট, যে এই লার্নিংটা আমার এই জীবনে দরকার। তুমি যখন কোনো কিছু ডিসিশন নাও তো সেই ক্ষেত্রে কি তুমি কনফিউজ থাকো নাকি একদম তুমি দেখতে পাও? আমি একটা জিনিস বলতে পারি যে আমি ভীষণ ইনটিউশন ড্রিভেন পারসন। প্ল্যানেটেড বিশ্বাস করো? না, প্ল্যানেটেড জানি যে হয়, কিন্তু ওটা করতে নেই। সত্যি কি হিপনোটাইজ করা সম্ভব? ডাক্তার তারই চিকিৎসা করবে যে চিকিৎসা করতে ইচ্ছুক, করাতে ইচ্ছুক। নিজের ভালো চাওয়াতে কোনো ক্ষতি নেই, দেয়ার ইজ আ কন্ডিশন। উল্টো দিকের মানুষ তো তোমায় সেলফিশ বলবে। অন্যের ক্ষতি না করে নিজের ভালো করতে। কোনো পশু এসে আমাকে যদি আদর করে, আমার কাছে বসে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না আমার এত সৌভাগ্য মনে হয়। কলিযুগের কারণে কি কোয়ালিটি সোল আস্তে আস্তে কমছে? না না না, আই ডোন্ট থিঙ্ক সো। সোলের কোয়ালিটি কি করে কমবে? ইটস জাস্ট দ্যার অ্যাকশনস। এই ব্ল্যাক ম্যাজিক, অকাল্ট সায়েন্স, এই যে বললাম যে আত্মাকে ধরে রেখে দেয়, সো এটা তো ঠিক কাজ নয়। अगेन তুমি নিজের জন্য আরেকজনকে কষ্ট দিচ্ছ। আজকে আমরা আমাদের সঙ্গে পেয়ে গেছি মোনালিসা মুখার্জি ম্যাডামকে। নমস্কার দিদি। নমস্কার। আচ্ছা, প্রথমেই তোমাকে কাছে পেয়ে খুব যেটা জানতে ইচ্ছা করছে সেটা হচ্ছে, আমরা এখন শুনে থাকছি খুব ট্রেন্ডিং ওয়ার্ড বলা যেতে পারে শামানিজম, তো এটা নিয়ে যদি একটু আমাদেরকে বলো। আচ্ছা, সো ট্রেন্ডিং, ওকে। শামানিজম হচ্ছে পৃথিবীর বলতে পারো যে মোস্ট এনশিয়েন্ট মেথড অফ হিলিং। শামানস যারা যারা পেরুর পাহাড়ে বা ব্রাজিলে অনেক জায়গায় পাওয়া যেত যান, ট্রাইবাল একটা জাতি বলবো না, বাট ট্রাইবালসরা প্র্যাকটিস করে, সবাই করে না, বাট সাম পিপল। আর হিমালয়ের অনেক অঞ্চলেও ওনাদের পাওয়া যায়, দেখা যায়। সো তো শামানস হচ্ছে, এখন শামানিজম বলা যেতে পারে যে লাস্ট 15-20 বছর ধরে সামহাউ ভীষণ স্প্রেড হচ্ছে, লোকেরা জানছে, যেটা আগে খুব এক্সপোজ হয়েছে। হ্যাঁ, আগে এতটা লোকে জানতো না, which is very nice। আচ্ছা, তো মানে এটা কিভাবে, মানে হিলিং এর প্রক্রিয়াটা কিভাবে হয় বা এই প্রসেসটা কিরকম? তো আমার যতটুকু আন্ডারস্ট্যান্ডিং আর লার্নিং, তাতে আমি বলতে পারি যে শামানিজম হচ্ছে, তার ভীষণ বেসিক হচ্ছে নেচার অ্যান্ড অ্যানিমালস। একজন শামান নেচার আর অ্যানিমালসের থ্রু হিল করে, আর শুধু ওরা হিল করে না, তারা তোমার প্রশ্নের উত্তর দেবে, মানে তোমার কিছু হারিয়ে গেছে সেটাও তোমাকে খুঁজে দেবে। আর এটা নিয়ে খুব ইন্টারেস্টিং স্টোরি আছে, তুমি বললে আমি বলবো। প্লিজ, অবশ্যই আমাদের দর্শকদের জন্য যদি বলো। ওকে, সো আমার মনে আছে যখন আমি জানলাম শামানিজমের কোর্স করলাম, তার পর আমি লাদাখ গেছি। আর লাদাখ আমি প্রায় যাই, তো লাদাখে বন্ধু আছে, তো আমাদের কথা হলো যে 4টের সময় আমরা SBI ATM-এ দেখা করব। ভালো কথা। এবার 4টের সময়, আর তারপর আধ ঘন্টা আগে বললো, আচ্ছা শুনো, মেরা এক দোস্ত আয়েগা। হ্যাঁ, আমার এক বন্ধু আসবে। বললাম, কে বন্ধু? বললো, এক সিঙ্গার আছে পাপন। আচ্ছা, তখন আমি পাপনকে সেরকম জানতাম না। বললাম, কেন, আমার বন্ধু আসবে, চলো না আমরা দুজনেই গল্প করি একটু। বললো, না না না, ওর অনেক বছর বাদে ওর সাথে দেখা হচ্ছে, বুঝলে তো, ভীষণ ভালো ছেলে, তুমি প্লিজ একটু, আমরা 3জন মিলে আড্ডা দেবো। আচ্ছা ঠিক আছে। এবার আমি তো পাপনকে দেখিনি কোনোদিন। আমার বন্ধু চলে এসছে, আমরা 4টের সময় ওয়েট করছি, 4:10 হয়ে গেছে, ভদ্রলোকের কোথাও কোনো হদিস নেই। আমি বললাম, দেখলে তো, তোমার সব এরকমই বন্ধু। বললো, না না, দাঁড়াও ফোন করি। ফোন করলো, ফোনটাও ড্রাইভার তুললো, বললো, স্যার তো নিকাল গে, ড্রাইভার ফোন গাড়ি মে ছোড় কে চলো। আমি বললাম, দেখো কিরকম তোমার বন্ধু, সব ছাড়ো চলো। বললো, না না না, একটুখানি দেখি না, এখানেই হবে নিশ্চয়ই। তো SBI ATM ইজ আ ভেরি ফেমাস স্পট ওখানে, প্রত্যেকটা ওই মানালি ফানালিতে সবাই ATM। তো আমি বললাম, ঠিক আছে, তুমি ওই দিকে যাও আর আমি এই দিকে যাই।
সোনম ওইদিকে চলে গেল খুঁজতে, আমি এইদিকে চলে গেলাম। আমি জিজ্ঞেস করলাম কি কিভাবে চিনবো, তো ওর ড্রাইভারকেও ও জিজ্ঞেস করেছিল যে ওর কি পরে আছে, বললো যে এখন না ওর চুলটা একটু কিরকম গোল্ডেন গোল্ডেন আছে। হ্যাঁ, গোল্ডেন চুলওয়ালা বন্ধু আছে তোমার, আচ্ছা ঠিক আছে। তো যাই হোক আমি গিয়ে ওইদিকে ওকে খুঁজছি, ভিড়ের মধ্যে খুঁজছি, কিচ্ছু বুঝতে পারছি না, কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমি ভাবলাম বেশ, তো দিস ইজ দ্য টাইম, এই তো শামানিজম শিখলাম, তো কিছু একটা এক্সপেরিমেন্ট না, এটাকে যাচাই করতে হবে। তো তো আমি একটা কর্নারে দাঁড়ালাম, আর মনে আছে পাশে কিছু ভিক্ষুকরা চান্ট করছিল, দাঁড়িয়ে ওখানে দেখছি আর চোখ বন্ধ করে আই ডিড হোয়াট এভার ওয়াজ টট টু মি। তো আমি ধ্যান করতে শুরু করলাম। আমি হঠাৎ দেখলাম যে একজন লোক একটা ব্যাকপ্যাক নিয়ে আর একটা অরেঞ্জ কালারের জ্যাকেট পরে ওই SBI ATM এর দিকে হাঁটছে। একটা জাস্ট মানুষকে দেখলাম উইথ প্রপার ফেস স্ট্রাকচার, পুরুষ। আমি ভাবলাম ওটা কি ছিল, আচ্ছা ঠিক আছে, আমি তো পাপনকে দেখিনি, মেলাতেও পারছি না, আমি চলে এলাম SBI ATM। দূর থেকে সোনামকে জিজ্ঞেস করলাম পেয়েছো, বললো না না। ও চলে এলো, এবার আমরা জাস্ট বেরোবো, তৎক্ষণাৎ সোনাম হঠাৎ চেঁচিয়ে উঠলো, আরে পাপন পাপন পাপন। অ্যান্ড দেন আই সি দ্য সেম ইমেজ, অরেঞ্জ জ্যাকেট পরে, মানে ওই লেদারের একটা রাস্টিশ অরেঞ্জিশ একটা কালার হয় না, সেই জ্যাকেটটা, হ্যাঁ তোমার চশমার মতন ঠিক এরকম একটা জ্যাকেট পরে, আর ও কোঁকড়ানো চুল, এক্স্যাক্টলি যা দেখেছিলাম। অ্যান্ড হি ওয়াজ কামিং, অ্যান্ড দ্যাটস হাউ আই মেট হিম ফর দ্য ফার্স্ট টাইম। অ্যান্ড দেন আই টোল্ড হিম দ্য স্টোরি, যে দেখো কি অদ্ভুত। সো এরকম হয়েছে অনেকবারই, কিছু একটা খুঁজে পাচ্ছি না, শুটে গেছি, আর তারপর আমি যখন আবার যেটাকে বলে জার্নি করা, সো আই জার্নিড অ্যান্ড আই ফাউন্ড যে একটা লাল রঙের জিনিসে আছে, লাল রঙের জিনিস, আমার সুটকেস, লাল রঙের সুটকেস না তো, ওখানে তো নেই, কি করবো। গাড়িতে উঠেছি, আমার চশমা খুঁজে পাচ্ছিলাম না, গাড়িতে উঠেছি, ড্রাইভার বললো ম্যাডাম आप ये छोड़कर चले गए थे कल, দেখছি লাল রঙের প্লাস্টিকের একটা টুকরি কন্টেনার বা কিছুর মধ্যেই আছে, হ্যাঁ তার মধ্যে বাস্কেটের মধ্যে ওটা পড়ে রয়েছে। সো ইটস অ্যামেজিং, দারুণ হয়। তো এটা তো গেল নিজের ক্ষেত্রে, কিন্তু অপোজিট কারোর ক্ষেত্রে যদি এটা করতে হয়, মানে তখন কিভাবে করেন? সেটাও হয়েছে, লোকজনের যদি কিছু পাওয়া যাচ্ছে না, বা অদ্ভুত কারোর কোনো স্বপ্ন এসছে, তো জার্নি করে ওটা ডিসাইফার করা যায়। আচ্ছা, তারপর লেটস সে কারোর কিছু হারিয়ে গেলে জার্নি করে ওটা পাওয়া যায়। তারপর কারোর কোনো কষ্ট হলে, অসুখ হলে, সেটাও জার্নি করে করা যায়। সো এটাই কি হয় যে আচ্ছা ইন্টারেস্টিং, আপনারা ছোটবেলায় দেখেছেন ওই আমরা মেঘ দেখে তার নানান আকৃতি দেখে দেখে আমরা বোধহয় এই পশু বা কিছু একটা ইমাজিন করতাম, বা দেয়ালে যখন সিমেন্টটা ঝরে যায়, সরি দ্য পেইন্টের লেয়ারটা যখন ঝরে যায়, তখন ইউ মেক স্ট্রেঞ্জ ওখান থেকে ইমাজিনারি একটা। সো এই সব কিছুতে সব কিছু ডিসাইফার হয়। What shamanism says is that universe is talking to you all the time through different mediums, different formats. So যখন আপনি প্রকৃতিতে দেখছেন একটা মেঘের শেপ দেখে, আপনি একভাবে ইন্টারপ্রেট করবেন, আমি একভাবে ইন্টারপ্রেট করব, which is amazing. ওইটাই হচ্ছে ক্রাক্স, যে আপনার ল্যাঙ্গুয়েজে আপনাকে বোঝাচ্ছে, আমার ল্যাঙ্গুয়েজে আমাকে বোঝাচ্ছে। আমি যখন একটা মেঘে হয়তো সাপ দেখলাম, ওই সাপের আমার লাইফে সাপ মানে কি, আপনার লাইফে সাপ মানে কি, যেটা আমি শামানিজমে শিখলাম, এই যে ড্রিম ইন্টারপ্রিটেশন। অনেক সময় দেখবেন একটা বইতে লেখা আছে, পুরো চার্ট দেয়া আছে, সাপ দেখলে এই হয়, মুরগি দেখলে এই হয়, মেঘ দেখলে এই হয়। I don't agree with that. What happens is each and everything holds a different meaning for you, for me, or for anyone else. তো আমার স্বপ্নে যদি আমি মেঘ দেখি, তার একটা মানে আমার জন্য দাঁড়াবে, আর আপনি আপনার স্বপ্নে মেঘ দেখলে ওই কনটেক্সটটা আলাদা হবে, আর সেই কনটেক্সট দিয়েই ডিসাইফার করতে হবে। আচ্ছা, আরেকটা জিনিস, মানে এটা নিয়ে খুব তর্ক বিতর্ক আছে আর কি, সেটা হচ্ছে স্বপ্ন কি আমরা কালারফুল দেখি না ব্ল্যাক এন্ড হোয়াইট দেখি? আমি তো আমারটাই বলতে পারি,
বিকজ আমার মনে হয় আমি তো রঙও দেখেছি আর ব্ল্যাক অ্যান্ড হোয়াইটও দেখেছি। আচ্ছা, কেননা স্বপ্নে অনেক সময় রং মনে থাকে, যে হয়তো আমার মাকে দেখলাম হোয়াইট অ্যান্ড গ্রিন শাড়ি পরে। হ্যাঁ, সো গ্রিনটা যেহেতু দেখতে পেয়েছেন তার মানে তো কালার আছে। অনেকে ঘুমিয়ে কথা বলে, মানে অ্যাজ ইফ তার মানে সে তো স্বপ্নের মধ্যে কোনো একটা ক্যারেক্টার প্লে করছে। নো, अगेन ইটস ভেরি কনটেক্সচুয়াল। যে দেখুন, স্বপ্নের ভীষণ ইন্টারেস্টিংলি যে কোনো ড্রিমকে ইন্টারপ্রেট করার জন্য আপনার পুরো ঘুমের পিরিয়ডটাকে 3 ভাগে ডিভাইড করতে হবে। সো লেটস সে আপনি 6 ঘন্টা 7 ঘন্টার জন্য ঘুমান, ঠিক আছে? প্রথম যে ফার্স্ট 3টে ভাগের প্রথম ভাগটা হচ্ছে আপনার সাজানো, মানে আপনি যেরকম ফাইলসগুলোকে সারাদিনের পর বা পরের দিন অফিস এলে আপনি সব কিছু গুছিয়ে রাখলেন, বা দিনের শেষে আপনি সব গুছিয়ে রাখলেন, লেবেলসগুলো ঠিক করে রাখলেন, যথা জায়গায় রেখে আপনি বাড়ি বেরোচ্ছেন আপনার অফিস থেকে। সো ওইটা হচ্ছে ফার্স্ট পার্টটা, হচ্ছে ওইটা। লাস্ট পার্টটা হচ্ছে ভেন্টিং, যেগুলো লাগবে না সেগুলো ফেলে দেওয়া। সেখানে কারোর ওপর কোনো রাগ হতে পারে, কোনো খারাপ লাগা হতে পারে, জেনারেলি ওই শেষ ভাগে ওইটা হয়। আর মাঝখানের যে জায়গাটা, ওটা হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, বিকজ তখন মানুষ একেবারে ডিপ স্লিপে থাকে, যেটাকে মোটামুটি ব্রহ্ম মুহূর্ত আমরা বলি, উইচ ইজ স্প্যানিং টু লেটস সে ফ্রম 3:30 to 4:30, ওরকম একটা সময়, 5 o'clock। ওই সময় যে স্বপ্নগুলো মানুষ দেখে, ইউজুয়ালি দোজ আর প্রফেসিজ, ওয়ার্নিংস, বা সাম কাইন্ড অফ ভিশন। ওই জায়গাটা খুব ইম্পর্টেন্ট। তখন ইউ গেট ইনটু ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, অ্যান্ড সাবকনশিয়াস মাইন্ড ইজ কানেক্টেড টু দ্য সুপারকনশিয়াস, উইচ ইজ ওয়াই আমরা বলি যে আমরা তো ওরই অংশ। সো ওরই অংশ বললে মানে সমুদ্র থেকে একটা ফোঁটা যদি আপনি একটু জল নিয়ে নিন, ওতে তো ক্যারেক্টারিস্টিক সেমই থাকবে, 1 ফোঁটা জল হোক বা 1 গ্লাস হোক বা পুরো সমুদ্র হোক। সো সিমিলারলি আমার যা লার্নিং, সেটাই আমি বুঝি যে ইফ দের ইজ ওয়ান সুপার কনসিয়াস অ্যান্ড ইফ আই এম পার্ট অফ ইট, মেবি one of a zillion minor percent, হ্যাঁ, এইটুকু পার্ট, still I have all the qualities and characteristics of that main content source. So that's what. তার মানে আপনি বলছেন যে স্বপ্নে আমি যদি এটা ইউনিভার্সিটি ধরি অথবা পঞ্চতত্ত্ব ধরি, মানে তারাও কানেক্ট করে আমাদের সঙ্গে, আমাদেরকে ফিউচার দেখাতে হেল্প করে, কারা? কোনো একটা পাওয়ার বা কিছু একটা। না, ইটস ইউ। আপনি নিজে সাবকনশিয়াসে ঢুকে ইউ সি এভরিথিং। সেটা কি আবার ডমিনেট করে, যেটা আমি আবার সারাদিন ভাবছি, যেটা নিয়ে কাজ করছি, সেইটাই তো সেটাকে ডমিনেট করবে। হ্যাঁ, তো সেটাই বললাম না, প্রথম ভাগ আর লাস্ট ভাগ, এই দুটো ভাগ হচ্ছে এই সারাদিন, 1 সপ্তাহ, 1 মাস, বা একটা প্রেভিলেন্ট থট যেটা খুব স্ট্রেসফুল বা খুব আনন্দ দিচ্ছে, বা নতুন প্রেম হয়েছে, সারাক্ষণ ওই মানুষের সম্পর্কে চিন্তা ভাবনা হচ্ছে, এক্সাইটমেন্ট হচ্ছে। অল দ্যাট ইজ ফার্স্ট অ্যান্ড দ্য লাস্ট পার্ট। মাঝখানের পার্ট ইজ ইয়োর সাবকনশিয়াস মাইন্ড, যেখানে আপনার হয়তো লাইফের কলিং বা যা গভীর ডিপ বিষয়গুলো, বা সামথিং রিলেটেড টু ইয়োর পাস্ট লাইফ অর ফিউচার যা আসছে সেটা নিয়ে। সো দ্যাটস দ্য টাইম when you go deep into your sleep. আচ্ছা, আপনি কথা বলতে বলতে একটা খুব ভালো আমাকে টপিক দিয়ে দিলেন, সেটা হচ্ছে এই পাস্ট লাইফ। তার মানে আপনি বিশ্বাস করেন যে আমরা বারবার জন্মাই? অ্যাবসলিউটলি, অনেকবার। এবং প্রত্যেকবার আমাদের সোলের কি একটা নিজস্ব সোলমেটদের নিয়েই একসঙ্গে জন্মাই এবং তাদের সঙ্গেই দেখা হয়, তাদেরকেই বন্ধু মনে হয়। এই লজিকগুলো কতটা ঠিক বা ভুল? তো আমি যতটুকু বুঝি সেটা হচ্ছে যে এই জন্মানো ব্যাপারটা হচ্ছে একটা ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেওয়ার মতো। আমি একটু বলে দিই যে আমার বাংলা খুব ভালো নয়। আমি একজন রাজস্থানী বাঙালিকে বিয়ে করেছি, কিন্তু ওই ভালোবাসায় পড়ে যতটুকু শিখেছি। কোনো অসুবিধা নেই, আপনি ফ্লুয়েন্টলি হিন্দিতেও বলতে পারেন, আমাদের অডিয়েন্স সবকিছুই, বা ইংলিশেও বলতে পারেন। ঠিক আছে, আমি মিক্স করেই বলছি। সো এনিওয়ে, সো ইউনিভার্সিটিতে যেভাবে অ্যাডমিশন নেওয়া হয়, তো ইউনিভার্সিটির অ্যাডমিশনের আগে ইউ উইল ফাইন্ড আ গুড ইউনিভার্সিটি। ওখানে কি কি সাবজেক্ট
স্ট্রং আছে, আপনার কোনটা পড়তে ইচ্ছে করছে বা দরকার আছে পড়ার, ফ্যাকাল্টিজ কারা আছে, একটা আমরা সবসময় খোঁজ নিয়ে থাকি যে আচ্ছা ইনি খুব ভালো প্রফেসর বা সো, আর প্লাস ক্যাম্পাসটা কেমন তো আছে। এখানে ইউনিভার্সিটি কি আমাদের বডিটা? না, ইউনিভার্সিটি হচ্ছে আমাদের এই জগৎটা। আচ্ছা। সো জন্মানোর আগে দ্য সোল উইল ফার্স্ট চুজ দ্য সাবজেক্ট, যে এই লার্নিংটা আমার এই জীবনে দরকার। সেই লার্নিং এর হিসেবে দেশ কাল সবকিছু চুজ করা, মা বাবা চুজ করা। সো অন দ্য সোল লেভেল I will go to another soul and say that will you please be my mother on this that is soulmate journey. যেটা বলা হয় না, that's the mother. আচ্ছা। soulmate হচ্ছে, তারপর there are soul groups. so let's say আচ্ছা আপনার কোনোদিন এরকম হয়েছে যে একটা বন্ধু আছে 6 মাস 1 বছর 5 বছর কথাই হয় না, কিন্তু যেই কোনো কষ্ট হলে, কোনো ক্রাইসিস হলে কোনো দ্বিধাই হয় না একটা ফোন তুলে জাস্ট বলতে যে শোন না আমার এই বিপদ হয়েছে, তুই কি প্লিজ, ইউ উইল নট ইভেন থিঙ্ক টুয়াইস যে এতদিন ফোন করলাম না, বিপদকালে ফোন করব। এরকম দু একজন মানুষ সবার জীবনে মোটামুটি হয়। সো এরাই হচ্ছে ওই সোল গ্রুপের সোলমেটস বা সোল কানেকশন, যাদের সাথে এই আত্মারা একসঙ্গে প্ল্যান করে এসছে যেটা আমাদের কমিউনিটি। হ্যাঁ, যে তোর জন্য আমি আছি, if you're in crisis I'm there. There are very interestingly there are karmic teachers. এই যে লোকে বলে আমার শাশুড়ি খুব শক্ত, হ্যাঁ খুব আমার সাথে ভালো ব্যবহার করে না, বা আমার বউ খুব অদ্ভুত, বা আমার ননদ বা আমার মাস্টারমশাই খুবই মানে আমাকে দু চোখে দেখতেই পারেন না, সবাইকে স্নেহ করেন আমাকেই। সো মেবি in before birth you have had a contract that please আমি এই লেসনটা আমার শিখতেই হবে, আমি লাস্ট 2 বারে এটা শিখতে পারিনি, এবারে না আমি যদি গন্ডগোল করি আমাকে একটু ডান্ডা মেরে একটু প্লিজ শেখাবেন। So it's your, so the whole crux of the matter, Molloy, is that everything that happens to you or you do anything, the onus is yours. মানে এটা কেউ আলাদা করে বল কি আমাকে যদি তুমি ও বাবা ওই লোকটা আমায় এত কষ্ট দেয়, নো, you have given a space যেখানে you have allowed that person যে ও সে আপনাকে কষ্ট দিচ্ছে, এটা আমি বলেই এসেছি উপর থেকে যে সে আমায় কষ্ট দিই, হ্যাঁ, বা আমি আমার আচরণে এমন কিছু করেছি যে আমি ওই কষ্টটা আমাকে পেতেই হবে। সো দ্য ওনাস ইজ ইয়ার্স, অন্যকে দোষ দিলে চলবে। সাংঘাতিক। আর একটু যদি কিছু বলো। আরেকটা জিনিস ভীষণ ইন্টারেস্টিং, একবার ওয়ার্কশপ অ্যাটেন্ড করেছিলাম, এটা হচ্ছে এনএলপি। এটা কি? এটা হচ্ছে নিউরো লিঙ্গুইস্টিক প্রোগ্রামিং অফ দ্য বিলিফ সিস্টেম। সো যেমন ওখানে আরো অনেক কিছু ছিল, আর আমার মনে হয় এনএলপিটা স্কুল লেভেলে সত্যি ইন্ট্রোডিউস করা উচিত। ইটস বিউটিফুল। এনএলপির এই ওয়ার্কশপটা কোথায় হয়েছিল? এটা পুনেতে একজনের কাছে করেছিলাম। সো এটা অনেক জায়গায় হয় এখন, তো আমি দেখি ফেসবুকে অনেক অ্যাডস দেখি আর কি। এনএলপি হচ্ছে আমার মনে হয় ওয়ে অফ লাইফ, কিভাবে ভীষণ এম্পাওয়ার্ড ওয়ে অফ লাইফ। এনএলপির কিছু জেমস আছে, মানে সূত্র যাকে বলে। সো লেটস সে একটা এনএলপির জেম আছে যে if the car is honking, you're driving and the car is honking, it's not honking at you all the time. যে আপনি গাড়িটা চালাচ্ছেন, একটা হর্ন বাজছে, প্রচন্ড বিরক্ত লাগছে, অ্যাকচুয়ালি ঘুরে দেখলে বোঝা যাবে যে ওর পাশে আরেকজন হাঁটছিল, ঠিক করে হাঁটছিল না, ওর জন্য বাজাচ্ছিল। সো লট অফ টাইম ইউ নিড টু চেক that everything is not towards you, people are not just attacking you. প্রত্যেকই পার্সোনাল করে ফেলে জিনিসটা। হ্যাঁ, সবকিছুই যে আমায় বলছে, আমাকে করছেন না। একটুখানি ডিপে ঢুকলে বা একটুখানি ব্যান্ডউইথটা বাড়ালে দেখবে যে ইটস নট অ্যাকচুয়ালি অলওয়েজ, ইউ আর নট অ্যাটাকড অল দ্য টাইম। এটা অন্য কারোর মধ্যে হচ্ছে আর তুমি নিজেকে জড়িয়ে ফেলেছো ওটার মধ্যে। ইটস বিউটিফুল। মানে এই যে দেখার পার্সপেক্টিভটা এত পজিটিভ হয়ে যায়। যেমন আর একটা ছিল যেটা আমি সেদিনও কথা বলছিলাম, যে আমি যদি তোমায় কিছু বোঝাতে চাই, আমাকে তোমার বিলিফ সিস্টেমটা বুঝতে হবে, সেইখানে
গিয়ে তোমার পার্সপেক্টিভটা বুঝে তোমার ল্যাঙ্গুয়েজে যদি আমি তোমায় ওই জিনিসটা বোঝাই, তুমি খুব ভালো করে বুঝো। এবার আমি যদি ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট আর তুমি শুধুই আঁকা বুঝো, এবার আমি রঙের বিষয়ে কিছু জানি না, আমি তোমায় কি করে এসে উপমাগুলো যে আমার থাকবে সেটা উইল নট রেজোনেট উইথ ইউ, উল্টো থেকে মানুষটা কানেক্ট হতে পারবে না। তো আমি যদি রংগুলোর নিয়ে একটু পড়াশোনা করে আমি তারপর তোমায় বোঝাই, তুমি ব্যাপারটা একেবারেই জলের মতন বুঝে যাবে। সো দিস ইজ সো ইম্পর্টেন্ট। এরকম নানান জেমস আছে এনএলপির। এনএলপি হচ্ছে বিলিফ সিস্টেমকে রিওয়ায়ার করা। যেমন অনেক পরিবারে তুমি শুনবে একজন বলবে আমার জেঠু না, আমাদের আমাদের পরিবারে আছে 45-50 হতে হতে না আমাদের সবার এরকম পুজো হয়ে যায়। ওই আমার ঠাকুরদারও ছিল, আমার ওই আর ও দেখবে নিজে 40-42-তেও অলরেডি দেখতে শুরু করেছে। ইটস আ বিলিফ সিস্টেম যে সবার হয়েছে আমারও হবে। আমি বলছি না এটাই একমাত্র কারণ, বাট দিস অলসো ইজ আ রিজন। সো এই বিলিফ সিস্টেমটাকে রিওয়ায়ার করা, চেঞ্জ করা। কিন্তু अगेन সবকিছুর গোড়ায় আছে অ্যাওয়ারনেস। প্রথমে তো জানতে হবে যে আমার জ্বর হয়েছে, তখনই তো ডাক্তারের কাছে যাব। ঠিক কথা। বন্ধুরা আপনাদের বলে রাখি, সেটা হচ্ছে দিদিরা একটা সবচেয়ে বড় পরিচয়, উনি একজন ফিল্ম ডিরেক্টর এবং লাস্ট যে ছবিটার জন্য উনি প্রোডিউসার অলসো। তো ডেফিনেটলি, এবং দিদির সেই ছবিটার নাম হচ্ছে মানিক বাবুর মেঘ। তো আমি তোমায় জিজ্ঞাসা করবো যে একটা আমরা জানি যে শুটিং মানেই তো কিছু না কিছু ভুল ত্রুটি, কোনো টেকনিশিয়ানদের সমস্যা, এগুলো লেগেই থাকে। তুমি কোনো সময় ফ্লোরে রেগে যাওনি? ওরে বাবা, কেন রেগে গেছো? আমি তো সব সময় রেগে থাকি। আমায় তো সবাই বলে যে আমি খুবই রাগী, কিন্তু আমি রেগে যাই মলয়। তাতে অনেক সময় কনসার্ন হয়। যেমন আমার মনে আছে মানিকবাবুর ক্লাইম্যাক্সটা শুট হচ্ছিল। এবার এটা একটা বাড়ি ছিল ভবানীপুরে, ভীষণই পুরনো বাড়ি, মানে যখন তখন পড়ে যাবে। আর সেই ছাদের ওপর একটা তখন স্টর্ম আসছে, এরকম একটা সিকোয়েন্স, বিরাট বড় স্টর্ম ফ্যান আনা হয়েছিল। আচ্ছা, ওই মানিকবাবুর যে নিজের বেডরুমটা ওই ছাদের তলায় ছিল, সেই বেডরুমের উপর সিলিং এ মোটা মোটা চাঙ্ক পড়ে পড়ে পড়ছিল, ভেঙে ভেঙে পড়ছিল। সো আই ওয়াজ এনিওয়ে ভেরি ওয়ারিড। এবার এত বড় একটা কত 150 কিলোর একটা স্টর্ম ফ্যান তুলেছে, তারপর 50-70 জন লোক উঠেছে, লাইট আছে, সেটিং আছে, অ্যাক্টরস আছে, মেকআপ আছে, মানে প্রোডাকশন বয়েজ সবাই ভর্তি। আর সেখানে আমি চেঁচাচ্ছি যে এত লোক উপরে থাকা যাবে না, মানে আই ওয়াজ স্ক্রিমিং অন টপ অফ মাই ভয়েস। কিন্তু ওই আর কি, শুট করতে হবে, তখন তো সবাই খুবই একটা মানে ক্রুয়েল হয়ে যায়, বিকজ ফিল্ম বিকামস দ্য বিগেস্ট থিং অ্যাট দ্যাট টাইম। তো তখন চেঁচাতে হয়েছে, কিন্তু তাতে খুব একটা কাজ হয়নি। শটটা তো নেওয়াও হলো, থ্যাঙ্কফুলি কেউ আহত হয়নি, বিল্ডিংটা ওয়াজ ইনট্যাক্ট। তুমি যখন কোনো কিছু ডিসিশন নাও, তো সেই ক্ষেত্রে কি তুমি কনফিউজড থাকো, নাকি একদম তুমি দেখতে পাও বা কোনো একটা শক্তি তোমাকে দেখায় ফিউচারটা, যে না তুই এই ডিসিশনটাই নে বা এই অপশনটাই ধর, তাহলে ওইটা অ্যাচিভ হয়ে যাবে? আমি একটা জিনিস বলতে পারি যে আমি ভীষণ ইনটিউশন ড্রিভেন পারসন। আমার ছোটবেলা থেকে আমি দেখেছি যে আই এম ভেরি হার্ড ড্রিভেন পারসন। আমি মাথা দিয়ে খুব কম চলি। আমার মন যেখানে সায় দেয় আমি সেটাই করি। অ্যান্ড আমি বেশিরভাগ ক্ষেত্রে হয়তো রেসিপ্রোকেশনে আমার একটু ঘাটেকা সদা হয়েছে, কিন্তু 80% অফ দ্য কেসেসে ঠিকঠাক ডিসিশন নেওয়া হয়েছে। যেমন মানিকবাবুর মেঘ, অভিনন্দন যখন ওই গল্পটা শোনায় শান্তিনিকেতনে, আমি এক কথাই জানতাম যে এই ছবিটা করতে হবে, এই গল্পটা বলতেই হবে, এটা আর কেউ বলবেই না। বিকজ ইটস, এই সাবজেক্টে কার ইন্টারেস্ট? একটা মানুষ যার জীবনে কিছুই হচ্ছে না, যে একেবারেই লুজার, কে বলবে তার বল? চন্দনদাকে সিলেক্ট করার অপশনটা কার ছিল? সেটা বৌদ্ধায়ন আর অভিনন্দন। আচ্ছা, বৌদ্ধায়ন ওনার সাথে পাতাল ঘরে কাজ করেছিল, সো ওদের মাথাতে এসেছিল। এবং ডেফিনেটলি সিলেকশনটা সাংঘাতিক, আপনাদের কাস্টিংটা সাংঘাতিক।
আর ইট ওয়াজ আমি তো চন্দনদাকে খুব একটা জানতাম না, পুরোটা শুটে ওনার সাথে বসে পাশে একটু গল্প করব, আমার মনে হয় 5 থেকে 7 মিনিট হয়েছিল, তারপরেও কার একটা যে দিদি, আচ্ছা ঠিক আছে পরে কথা হবে, তো সেইভাবেই হয়েছে পুরো। খুব ভালো মানুষ উনি, অনেক সিনিয়র, কিন্তু তারপরে অনেক গল্প হয়েছে। আচ্ছা দিদি, আমি তো যতটা জানি আর কি, তোমার সঙ্গে যতটুকু মেশার সুযোগ হয়েছে, সেটা হচ্ছে তুমি যে ফ্যামিলি থেকে বিলং করতে, তারা তো তুলনামূলক একটু নাস্তিক ছিল পুরোটাই, কিন্তু তোমার তারপরে এই যে ট্রান্সফরমেশনটা, এই যে তুমি এতটা এইদিকে ঘুরলে, তো তাতে তোমার জীবনের দুটো মানে কি বুঝলে, কতটা ফারাক হলো বা কতটা ভালো হলো খারাপ হলো, এই জার্নিটা যদি একটু বলো। এটা একটু পার্সোনাল কিন্তু শেয়ার করছি। সেটা হচ্ছে যে মা বাবা প্রচন্ড নাস্তিক ছিলেন, আর আমরা নিউক্লিয়ার ফ্যামিলির একটা প্রোডাক্ট, আমি, মা বাবা আর আমি, দ্যাটস ইট। বাড়িতে কোনোদিনই কোনো পুজো ঠাকুর কিছুই হয়নি। মা বাবা কোনোদিন ঠাকুর ভগবান নিয়ে কোনো কথাই হতো না। মা ওয়াজ আ পোয়েটেস অ্যান্ড আ রাইটার, অ্যান্ড প্লাস মা বাবা দুজনেই বিজনেসে, মানে আমাদের ফ্যাক্টরি ছিল যখন কলকাতায় ছিলাম সিটি মোড়ে, তারপর আমরা পাটনা চলে যাই, ওখানে ফ্যাক্টরি ছিল। যাই হোক, আমিও নাস্তিক হিসেবেই বড় হয়েছি, কিন্তু 2014-এ আমি আমার যে হিলিং জার্নিটা শুরু হয়, তখন আমি একটা ঘটনা অদ্ভুতভাবে দেখি। শুরুর দিকে সবসময় রিজেকশনই হলো, হ্যাঁ হয় না, ধরুন এটা কি, সবসময় আই ইউজ টু রিজেক্টেড। কিন্তু আস্তে আস্তে স্পেশালি 2019-এ যখন আমার ক্লিনিক্যাল হিপনোথেরাপির 5th লেভেলটা আমি কমপ্লিট করলাম, ওই লেভেল 5-এ আমি কিছু এমন জিনিসপত্র দেখলাম যার লজিক্যালি সায়েন্টিফিক্যালি কোনো ব্যাখ্যা নেই, অথচ আমার চোখের সামনে হচ্ছে। একটা দুটো যদি শেয়ার করো। যেমন সো অনেকগুলো লেভেল হয়, লেভেল 4 থেকে, সো লেভেল 5-এ আমাদের ফরেন এনার্জি শেখায়, যে কিভাবে একটা মানুষের মধ্যে ফরেন এনার্জি আসে, কি কি সিমটমস হয়, আর তাকে কিভাবে হ্যান্ডেল করা যাবে বা কি করে ওটাকে বার করা যাবে। সো দেয়ার ওয়ার ফিউ স্টুডেন্টস যারা লেভেল 4 থেকেও একটু অদ্ভুত বিহেভ করছিল। যেমন একটা মেয়ে ছিল, ফার্স্ট বেঞ্চেই বসতো, চুল খুলেই বসতো, ইয়াং মেয়ে ছিল, ভীষণই সুইট, ভীষণই কিউট। সে হঠাৎ ক্লাস চলছে উল্টো হয়ে গেল, মানে এইদিকে টিচার দাঁড়িয়ে আছেন, মেন্টর, শি উড টার্ন হার ব্যাক টুয়ার্ডস দ্য টিচার অ্যান্ড জাস্ট বসে আছে। আমরা সবাই একটু we would feel a little strange, and mentor বলতেন don't worry, let her be, it's all right. তারপর হঠাৎ একটা এত বড় বড় আঁকতে শুরু করলো, মানে ভীষণই অদ্ভুত জেস্টার্স আর অ্যাকশনস, মানে কোনো মানে প্যারানর্মাল টাইপের কিছু হচ্ছে। হ্যাঁ, প্যারানর্মাল ব্যাপারটা হচ্ছে। তো লেভেল 5-এ তখন আস্তে আস্তে আমরা বুঝলাম যে যখনই কেউ এরকম দেখা দেবে, বা লোকে বলে ভূত দেখলাম, বা লোকে বলে যে এরকম হয়েছিল, একজন কেউ অদ্ভুতভাবে কথা বলছিল, তার মানেই হচ্ছে ওই যে এন্টিটি হেল্প চায়, সে দেখা দেয়। মানে যাদের জন্ম হয়েছে তাদের মৃত্যু হয়, মৃত্যু হওয়ার পর যে স্পিরিটটা হ্যাজ টু গো ব্যাক টু দ্য সোর্স। It's like going back and reporting. Okay, job done, not done, whatever it is. এবারের ফেজে আমি এই জার্নিটা শেষ হলো, এটা হয়নি, একটা হিসাব কিতাব যেটাকে বলা হয় আমাদের শাস্ত্রে, যে ওইগুলো হলো। তারপর যা ডিসিশন নেওয়া হলো যে গো ব্যাক, ক্লাস 4টা আবার পড়তে হবে, বা তোমার হয়ে গেছে চলো তুমি 5-এ যাবে, বা তোমার এখন ব্রেক আছে তুমি ঘুরে এসো, whatever it is. তো বাট নানান কারণে স্পিরিটস গুলো আটকে থাকে কিছু। যেমন একটা আমরা সবাই জানি মায়া, যে অ্যাটাচমেন্ট আছে, সেটা কোনো ব্যক্তির প্রতি হতে পারে, বা সম্পত্তি, বা ম্যাটেরিয়াল, নন ম্যাটেরিয়াল, হোয়াটএভার ইট ইজ, কোনো একটা কারণে সে আটকে রয়েছে। একটা হচ্ছে মারা গেছে, রেজিস্টার হয়নি। লেটস সে অ্যাক্সিডেন্টের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় যখন শক লাগে, হট করে মারা গেল, রেজিস্টারই হলো না যে আমি মারা গেছি। যেমন লোকে অনেকবার বলে যে ওই একটা জায়গায় একটা ভূত দেখা গেছে যে হাইওয়েতে দাঁড়িয়ে থাকে আর লিফট চায়, তার কি মাথা খারাপ হয়েছে, কেন লিফট চায়?
বিকজ ও বুঝতেই পারছে না যে আমি তো বেরিয়েছিলাম, তো আমি তারপর পৌঁছলাম না কেন। হয়তো ওই জন্য ও লিফট চেয়ে ও যেতে চাইছে কিন্তু পৌঁছতে পারছে না বিকজ ওর শরীর নেই, কিন্তু ওর রেজিস্টারই হয়নি যে ওর শরীর নেই। সো ওই একটা কারণে হয়তো থেকে আছে এখানে রয়েছে পৃথিবীতে। থার্ড হচ্ছে যে বেরিয়েছে বাট লস্ট, কোথায় যাবে সেই দরজাটা খুঁজে পাচ্ছে না, তো ঘুরছে, রিসিভার আসেনি নিতে আসেনি, বা ও নিতে এসেছিল তখন কিছু একটা হয়েছে, ফর সাম রিজন লস্ট হয়ে গেছে। ফোর্থ হচ্ছে যখন তান্ত্রিকরা আটকে রেখে দেয় তখন থেকে যায়। এই 4-5 কারণ যেখানে স্পিরিটস ডোন্ট গো ব্যাক টু দ্য সোর্স। এবার ওরকম একটা সময় একটা এক্সাম্পল যেমন আমাদের মেন্টর ভীষণ দিতেন, যে একটা লোক হয়তো গাড়ি কিনতে চায়, ওর গাড়ির ডেলিভারি হচ্ছে 15th মার্চ, ওকে, আর ও একটা হয়তো BMW, জীবনের প্রথম BMW নিজের চুজ করে, রং চুজ করে, সুপার এক্সাইটেড, আসছে, খুব খুশি। 14th March he meets with an accident and he dies, or heart attack হয়ে যায়, whatever it is। এবার ওর তো সেই ওইটা তো ইচ্ছেটা হয় না। এবার আরেকজন যে ইকুয়ালি এক্সাইটেড, যে তার 2 বছর বাদে ওরকম একটা সময় হয়তো 10th February একটা ডেলিভার হবে BMW, ওরকমই সেই রাম। সো সে গিয়ে will get into that body to enjoy, to experience that joy. এটাও পসিবল, which is why আমাদের শাস্ত্রে হয়তো তুমি শুনে থাকবে যে সব সময় একটা ব্যালেন্সড টেম্পারামেন্ট প্র্যাকটিস করতে বলে। খুব খুশি হবে না, খুব কষ্টে থাকবে না, দুঃখী হবে না। সো এটার মানে কি হয়? বিকজ ইউ অ্যাট্রাক্ট নেগেটিভ এনার্জি আর পজিটিভ এনার্জি। হ্যাঁ, পজিটিভ ইন দ্য সেন্স যে ইউ রেজোনেট উইথ পিপল ইন দিস ম্যানার। আর যখন সমভাবে থাকবে তখন ইটস অ্যাবসলিউটলি নিউট্রাল। সাংঘাতিক দিদি, তুমি সাংঘাতিক তথ্য দিচ্ছ আমাদেরকে, যা শিখেছি একটুখানি। তুমি এই যে মানে তুমি কি উল্টো দিকের মানুষের ফেস রিড করতে পারো? বা ধরে রাখো তুমি কোনো মানুষের সঙ্গে বসলে, মেবি কোনো সেলসম্যানের সঙ্গে বসলে, সে তোমাকে টুপি পরাচ্ছে কিনা সেটা কি বুঝতে পারো, নাকি মানে মিথ্যে বুঝতে পারো, নাকি তোমাকে ঠকাতে পারা যায়? না, ভাইব এক এক সময় পাই, আবার এক এক সময় পাইও না। সেটার উপর ওয়ার্ক করছি যে কেন পেলাম না। এক একটা মানুষ আমার বেশি বেটার আমি বুঝতে পারি যখন দ্য পারসন ইজ নট ডিরেক্টলি কানেক্টেড টু মি। এবার আমি যাদের ভালোবাসি বা যা দুজন কথা বলছে, তখন আমার আন্ডারস্ট্যান্ডিং আরো বেটার হয়। নিজের জন্য হয়তো একটা বায়াস আছে, কম বুঝি, কিন্তু অন্যের কারোর সাথে যদি কিছু হয়, আই ডু গেট আ সেন্স যে এটা ঠিক কিনা, একটা ইনটিউশন হয়। প্ল্যানচেট বিশ্বাস করো? না, প্ল্যানচেট জানি যে হয়, কিন্তু ওটা করতে নেই। ওটা ইজ আ ভেরি ডিসঅর্গানাইজড ওয়ে অফ কলিং কানেক্টিং উইথ আ স্পিরিট। ওটা কষ্ট দেওয়া, ওটা হাফ নলেজ and it does not serve any good purpose. না, আমি তোমায় করতে বলছি না, কিন্তু একটু আমাদের দর্শকদের জন্য যদি বলো যে মানে এটা কি পসিবল, সত্যি কোনো এরকম মৃত ব্যক্তির আত্মা যে সোলটা এখনো পর্যন্ত পৌঁছতে পারেনি হয়তো তার ডেস্টিনেশনে, তাকে ইমিডিয়েট কলিং এ আনা সম্ভব? হ্যাঁ, কিন্তু প্ল্যানচেটের মাধ্যমে নয়, অন্য মাধ্যম আছে। কি রকম? ইটস মাচ বেটার মাধ্যম। সেটা হচ্ছে যে again you get the person to access their subconscious mind. সাবকনশিয়াস মাইন্ডে গিয়ে there is a method, ওখানে গিয়ে স্পেসটা দিতে হবে সে যাতে অ্যাক্সেস করতে পারে। ওইখানে you can call anyone, you can call people from this life, that life, any life, and you can sort things out. ওইভাবে ক্লিনিক্যাল হিপনোথেরাপিতে আমরা থেরাপিটা করি, যেখানে হয়তো চাইল্ডহুড ট্রমা থাকতে পারে, যেটাকে ইনার চাইল্ড বলা হয়। ইনার চাইল্ড কে অ্যাড্রেস করে, যে একটা ভীষণ ইন্টারেস্টিং যেমন ঘটনা, একজন যে এখন খুবই বড় বিজনেসম্যান, ছোটবেলায় প্রচন্ড অভাবে ছিল, আর তার মা জাস্ট একজন নার্স ছিলেন।
খুব কম টাকা পেতেন, হাজব্যান্ড মারা গেছিলেন, 2 সন্তান, 1 ছেলে 1 মেয়ে, আমি ছেলের কথা বলছি। খুব কষ্ট করে বড় করেছেন। এবার ছেলেটা যখন পরবর্তীকালে খুব রিচ হয়ে গেছে, টাকা হয়ে গেছে, মা ওয়াজ নট ওয়েল, শি ওয়াজ নট কিপিং ওয়েল। আমি বললাম যে তুমি কি কিছু করবে, কি করছো মায়ের জন্য? বললাম আমি কিছু করবো না। আমি কেন? ওই ছোটবেলায় আমি জুতো চেয়েছিলাম, স্পোর্টস শুজ, দেয়নি আমাকে, আই উইল নট ডু এনিথিং। ওই একটা পয়েন্ট রয়ে গেছে এত বছর পরেও। সো এই যে পয়েন্টটা, যেটার জন্য মায়ের জন্য কিছুই করবে না, এরকম যদি একজন আমার কাছে আসে, আই উইল টেক দ্যাট পারসন ব্যাক ইন টাইম থ্রু দেয়ার সাবকনশিয়াস মাইন্ড। যে মায়েরও হয়তো একটা অন্য কারণ ছিল যেই জন্য এটা তখন ওর আর মায়ের তখন কনভারসেশন হবে। আচ্ছা, হ্যাঁ, মা বেঁচে থাকলেও না বেঁচে থাকলেও ওইখানে একটা সেফ স্পেস হয়, সেখানে দুজনের কনভারসেশন হয়, and things are then sorted. এই প্রসেসটাকে কি বলে? হিপনোথেরাপি, ক্লিনিক্যাল হিপনোথেরাপি। আচ্ছা, ওই ক্লায়েন্টকে আমরা হিপনোটাইজ করে, বাট হিপনোটাইজ বললে ওই যেটা হিন্দি ফিল্মে বা বাংলা ফিল্মে দেখানো হয় ওই সব নয়, ইটস আ ভেরি ডিফারেন্ট মেথড। এইটা হচ্ছে এশিয়ান মেথড, যেটা আমরা ফিল্মে দেখি। যেটা ওয়েস্টার্ন মেথড, সেটাই হচ্ছে ইউর asleep in a couch, you're half lying and you're aware of your surrounding, কে কথা বলছে সব কিছু you're aware। এমন নয় যে আমি বললাম আর তুমি উঠে উঠে আমার পেছনে চলে গেলে আর তোমার কিছুই জ্ঞান নেই। নো, it's absolutely safe, you're aware of everything that's happening to you. It's like half sleep state. কিন্তু সত্যি কি হিপনোটাইজ করা সম্ভব? মানে আমি যদি ভাবি যে আমাকে তুমি অজ্ঞান করতে পারবে না সেন্সে থাকাকালীন, আমাকে করে দিতে পারবে? দেখো, ডাক্তার তারই চিকিৎসা করবে যে চিকিৎসা করতে ইচ্ছুক, করাতে ইচ্ছুক। সো when you come to me for something, you must trust me যে এই মানুষটা আমাকে ঘুম পাড়াতে পারে, বা ঘুম কেন পাড়াবে, একটা কোনো উদ্দেশ্য হবে তার জন্যই তো। শুধু চ্যালেঞ্জের জন্য করাতে মানে এটা ইজ আ ভেরি, সে কনসিয়াস হয়ে থাকলে সম্ভব নয়। কনসিয়াস না মানে তুমি যদি ভেবেই নাও তাহলে কেউ কি করতে পারবে তোমার। বাট ইফ ইউ সারেন্ডার, ইফ ইউ ফর দ্যাট মাচ টাইম গিভ ইট আ শট, কিপ ইউর ট্রাস্ট ইন ইট, পুট ইউর ট্রাস্ট ইন ইট, তাহলে ঠিক আছে, দেখো যে হলো কি হলো না। চ্যালেঞ্জ করে তো এটা তো ভীষণ চাইল্ডিশ। আচ্ছা দিদি, এবার একটু অন্য টপিকে যাচ্ছি, সেটা হচ্ছে হোয়াট অ্যাবাউট কর্মা? বিলিভ করো? অফ কোর্স। এটা নিয়ে যদি একটু বলো। কর্ম হচ্ছে, একটা হচ্ছে নিষ্কাম কর্ম, একটা হচ্ছে দুষ্কর্ম, একটা হচ্ছে সৎকর্ম, ঠিক আছে? সো লেটস সে, মানে বলা হয় যে যতটুকু তোমায় কেউ চাইলো তুমি অতটুকুই দেবে, ওর চেয়ে বেশি দিলেও প্রবলেম আছে, না দিলেও প্রবলেম আছে। কিভাবে জানা বলছি। সো লেটস সে there's a blind man wants to cross the road, ঠিক আছে? তুমি ওখানে দাঁড়িয়ে আছো, সে বললো যে একটু আমাকে রাস্তা ক্রস করে দেবে। হ্যাঁ নিশ্চয়ই, তুমি রাস্তা ক্রস করে দিলে। এবার তুমি ভাববে আহারে এবার বাড়ি কি করে যাবে, আহারে বেচারিকে কিছু খাইয়ে দিই। এইগুলোর দরকার ছিল। এইগুলো করলে তো ইউ আর আস্কিং ফর, তুমি জড়াচ্ছ, যেটা তোমায় হয়তো পেন, মানে পেন দেবে, প্লেজার দেবে, উই ডোন্ট নো। বাট এই জড়ানোর কথা নয়, এই জড়ানোর দরকার নেই। জাস্ট ডু হোয়াট এভার ইউ আর আস্কড টু ডু। সাহায্য তাকেই করো যে তোমার কাছে আর্জি জানাচ্ছে। হ্যাঁ, আর্জি জানাচ্ছে যতটুকু। তোমার জন্য, তোমার কাছে একজন এসে বলছে যে একটু এক কাপ চা খাবো, তুমি ওকে চা দেবে, অমলেট বানিয়ে দেবে, বিস্কিট দিয়ে দেবে, তারপর বলবে চাউমিন খেয়ে নিন, দরকার নেই। হি ইজ আস্কড ফর টি, গিভ হিম টি, বাট উই ডোন্ট ডু দ্যাট। সো হোয়াট হ্যাপেন্স ইজ, যেটাকে বলে যে আমরা ওইটাকে কমপ্লিকেট করে দিচ্ছি। ইফ ইউ কিপ ইট সিম্পল, ক্লিন, তাহলে you don't get into too many complications and you don't earn dushkarm. So nishkam karm, যেখানে কোনো এজেন্ডা থাকবে না, কোনো কামনা থাকবে না, just do that.
তো এই যে যেই মানুষগুলো ধরে রাখো সকালবেলা গিয়ে গরুকে গুড় খাওয়াচ্ছে, রুটি খাওয়াচ্ছে, কাপকে সব বিস্কিট এজেন্ডা খাওয়াচ্ছে, মোস্টলি এক্স্যাক্টলি সবাই কতজন চায় যে গরুর ভালো হবে তার জন্য আমি কিছু খাওয়াবো না, আমার ভালো হবে গরুকে খাওয়ালে শাস্ত্রে লেখা আছে এই জন্য আমি গিয়ে খাওয়াই। কতজন বাড়িতে আমি ছোটবেলায় দেখেছি যে फर्स्ट रोटी गाय को देनी है, पहली रोटी गाय को देनी है, तो वो रोटी कच्ची है, अध पकी है, जैसे तैसे वो देनी चल है, जाएगा, ठीक है, हाँ वो चल। दे दो। কতজন ভাবে যে এটা খেলে ওর কষ্ট হবে না? ঠিক। এবার আমি দেখেছি হনুমান মন্দিরের বাইরে গরু কিছু থাকে আর লোকে ঘাস বিক্রি করে। এবার গরুকে তুমি যত দেবে সে খাবে, সে বিক্রি করছে and that person is exploiting your fear যে ও শাস্ত্রে লেখা আছে, শাস্ত্রে দিলে ভালো হবে, না দিলে খারাপ হবে, ওর একটা চলছে ভেতরে, তার জন্য গিয়ে তোমার জিনিস কিনছে, গরুকে খাওয়াচ্ছে। এবার ওটা খেয়ে 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 সারাদিন গরুর পেট কিন্তু নেক্সট ডে খারাপ, তার কথা কেউ ভাবছে না। আচ্ছা দিদি, তুমি তোমার মতে কি, মানে আমাদের অডিয়েন্সের জন্য তুমি যদি একটা দুটো ওয়ে অফ কি বলবো মানে লিভিং বলতে পারি, যে আমরা ভালো থাকবো কি করে, এই নিয়ে তুমি যদি দু একটা কিছু বলো। আমার মনে হয় যে নিজের ভালো করার সবার অধিকার আছে, বার্থ রাইট আছে, মানে ফার্স্ট নিজের ভালোটা চাওয়া উচিত, ফার্স্ট লাস্ট হোয়াট এভার ইট ইজ, নিজের ভালো চাওয়াতে কোনো ক্ষতি নেই, দেয়ার ইজ আ কন্ডিশন। উল্টো দিকের মানুষ তো তোমার সেলফিশ বলবে, এক্স্যাক্টলি কন্ডিশন আছে, অন্যের ক্ষতি না করে নিজের ভালো করতে, দেন ইটস অলরাইট। এবার তুমি ক্যালকুলেট করো তোমার মাথায় যে কতবার তুমি নিজের ভালো করেছো আর তুমি অন্যের ক্ষতি হবে না এটা চিন্তা করে করেছো। যেমন একটা এক্সাম্পল আছে, সচিন তেন্ডুলকারের বাড়ি রেনোভেট হচ্ছিল, মানে এবার ও রেনোভেট করবে, ওর সারা পাড়ায় গিয়ে প্রত্যেকটা বাড়িতে ও গিয়ে পার্সোনালি বলেছে যে আমার বাড়ি রেনোভেট হবে ফ্রম দিস মান্থ টু দিস মান্থ, আপনাদের একটু কষ্ট হবে, প্লিজ আমি ক্ষমা চাইছি। সো ক্ষতি হবে বিকজ একটা নয়েজ পলিউশন হবে, একটা ডাস্ট হবে, বাট অ্যাটলিস্ট ও এতটা এফর্ট দিয়েছে, ও গিয়ে প্রত্যেকটা মানুষকে বলেছে যে। সো অন্যের সুবিধা অসুবিধা, এই যে থটফুলনেস, এইটা রাখতে হবে। আর চেষ্টা কেন এটাই করতে হবে যে আমার ভালোর জন্য যদি কারোর ক্ষতি হয়, দেন আই এম নট এন্টাইটেলড টু ডু দ্যাট। ভালো করা যাবে না, কিন্তু আমরা তো করি। আচ্ছা মনে যদি 5 বছর পরে আমরা তোমায় কোথায় দেখতে পাবো? 5 বছর আমি জানি না, কিন্তু হয়তো 7-8 বছর, ডেফিনেটলি 10 বছর বাদে আমি এখানে অ্যাটলিস্ট বম্বে কলকাতায় হয়তো নেই, আমি কোনো পাহাড়ে চুপচাপ আছি, আমার আর ভালো লাগছে না খুব ব্যাপার। এই বাবা কেন? জেনারেলি আমার ভীষণ মনে হয় কেওস, খুব মনে হয় এবার নিজের সাথে একটু সময় কাটানো বেশি ইম্পর্টেন্ট, আর একটু মনে হয় যে অনেক কিছু বোঝা জানা, প্রকৃতির সাথে থাকা, খুব পশুদের সাথে থাকতে ইচ্ছে করে, ভীষণ ইচ্ছে করে। আমাকে যদি কোনো পশু এসে আমাকে যদি আদর করে, আমার কাছে বসে, আমি তোমায় বলে বোঝাতে পারবো না, আমার এত সৌভাগ্য মনে হয়। I can't tell you, I can't explain in words. It just gives me so much gratitude যে ওরা এইটুকু কমফর্ট পেলো যে ওরা আমার কাছে এলো, যে তারা আমাকে মানে তারা সিকিউরড ফিল করলো, সেই জন্য তাদের আমার কাছে বসতে ইচ্ছে হলো। মানে কোনোদিন আমার এখানে কোনো পাখি বসেনি, কোনোদিন যদি বসে আমি তো বোধহয় হার্ট ফেলই করে যাবো ভালো আনন্দে। এটা কি মনে হচ্ছে মানে কলিযুগের কারণে কি কোয়ালিটি সোল আস্তে আস্তে কমছে? না না না, আই ডোন্ট থিংক সো। সোলের কোয়ালিটি কি করে কমবে? ইটস জাস্ট দ্যাট অ্যাকশনস। এবার প্রবলেম হচ্ছে যে একটা সোল যখন, একটা মানুষ, একটা সোল যখন একটা বডিতে ঢুকলো, তো জার্নিটা এবার করবে পয়েন্ট এ থেকে পয়েন্ট আর এ, ওর জার্নি, মাঝখানে বি সি ডি এফ জি এইচ আছে।
এবার আজ থেকে 100, 200, 300 বছর আগে ওই মানুষ ওই পয়েন্টে কিভাবে পৌঁছতো, আজকের মানুষ কিভাবে পৌঁছচ্ছে, ডিফারেন্স তো এটাই। সোল তো যাচ্ছে, কিন্তু কিভাবে যাচ্ছে। ওর এখন মনে হয় যে ওর একটা BMW না হলে, ওর একটা প্রচন্ড ভালো মিউজিক সিস্টেম না হলে, তারপর ওর মাঝপথে আবার ভুলেও যাবে না, বন্ধুকে আবার দেখাতে হবে। হ্যাঁ, ডেস্টিনেশনটাই চেঞ্জ করে, আচ্ছা একটু পরে যাব, আগে একটু ডিট্যুর করে নিই। তো এই সব চলে এসছে। আদারওয়াইজ জার্নি তো হবেই, সোল উইল হ্যাভ টু ডু কমপ্লিট দ্য জার্নি। বাট এই জাস্ট দ্যাট মায়াটা আরো বেশি জড়িয়ে ধরেছে লোকজনকে। না কিন্তু মানে আমি বলতে চাইছি, মানুষকে আস্তে আস্তে স্পিরিচুয়ালিটির দিক থেকে সরছে নাকি আরো বেশি কানেক্ট হচ্ছে তোমার মনে হয়? আমার তো মনে হয় আরো বেশি কানেক্ট হচ্ছে, বিকজ লাস্ট 10 বছরে যত হিলার্স আর হিলিং এর কথা আমি শুনলাম, আমি তো ইটস রিয়েলি ইন্টারেস্টিং। তুমি যদি নিজেও দেখো যে কত হিলিং মডালিটিস, কত লোকে হিলিং নিয়ে চর্চা করছে, যোগ আবার এসছে নানানভাবে, ওয়েলনেস নিয়ে কথা হচ্ছে, লোকে আজকাল সাধারণ মানুষগণ বুঝতে পারে যে কি ব্যাপার। আজকে যখন আমরা আমাদের পশ্চিমবঙ্গে কত লার্নেড মানুষরা হয়েছেন, যেমন লাহিড়ী মশাই হয়েছেন, যেমন যোগানন্দ হয়েছেন, বিবেকানন্দ হয়েছেন, এরা সবাই অনেক কিছু বলতো যাদের যেখানে কানেক্ট করতে পারতো না লোকে আগে। বাঙালিরা পারতো, বাঙালিরা চিরকালই খুব মানে এক্সপ্লোর করে, ওরা খুব ইভলভড হয়, নানান পড়াশোনা করে, কিন্তু অনেকেরাই কানেক্ট করতে পারতো না। এখন পিপল আন্ডারস্ট্যান্ড দিস ল্যাঙ্গুয়েজেস, দে আন্ডারস্ট্যান্ড, এই ফ্রিকোয়েন্সিটা বুঝতে পারছে, সো উইচ ইজ ভেরি নাইস। আচ্ছা, হোয়াট অ্যাবাউট ডিফারেন্স বিটুইন অকাল্ট সায়েন্স এন্ড ব্ল্যাক ম্যাজিক? ও মাই গড, এটা আমার খুব একটা সাবজেক্ট নয়, আমি খুব একটা এটা ডিফারেন্স বলতে পারবো না। বাট আমি এইটুকু বলতে পারি যে সিনেমায় হিরো হয়, ভিলেনও হয়। সো এই ব্ল্যাক ম্যাজিক, অকাল্ট সায়েন্স, এই যে বললাম যে আত্মাকে ধরে রেখে দেয়, সো এটা তো ঠিক কাজ নয়। আগেন, তুমি নিজের জন্য আরেকজনকে কষ্ট দিচ্ছ এবং তাকে দিয়ে তো কাজও করাচ্ছ। সো এখানে কর্ম চলে আসে, কর্মফল ভুগতেই হবে। যে যত বড়ই ব্ল্যাক ম্যাজিশিয়ান হোক না কেন, দে উইল হ্যাভ টু সাফার। ইফ একটা পিঁপড়েকেও তুমি কষ্ট দিচ্ছ, ইউ উইল হ্যাভ টু সাফার। মেডিটেশন করা কতটা গুরুত্বের বা কতটা দরকার? মেডিটেশন করা খুবই গুরুত্বের একটা কাজ। আমরা সবাই যখন রাতে ঘুমাই, সেটাও এক রকমের মেডিটেশন। আমরা এক এক সময় তুমি দেখবে, দেখো আমি কোনোদিনই এরকম বসে চোখ বন্ধ করে একটা মুদ্রায় মেডিটেট করাতে আমি নিজেও সেইভাবে করি না, আর আমি বিশ্বাসও করি না। তো আমার মনে হয় যে তুমি যখন মনটাকে স্থির করে, অনেক সময় আমরা বসি আর আমরা এক জায়গায় তাকাই, বাট ইটস আ ব্ল্যাঙ্ক, কোনো তখন থট আসছে না, কিছু না, তুমি জাস্ট শূন্যে তাকিয়ে আছো, দ্যাট অলসো ইজ মেডিটেশন। তুমি একটা কাজ করছো, একটা মহিলা হয়তো খুব মন দিয়ে একটা সোয়েটার বোনাই করছে বা একটা কিছু করছে, যেখানে একটাও কিছু গন্ডগোল হলে ইয়ে হয়ে যাবে, মানে একটাও কিছু মিস হলে গন্ডগোল হয়ে যাবে, সেটাও এক রকমের মেডিটেশন। মাইন্ডফুলনেস, একাগ্রচিত্ততা, এটা ভীষণ ইম্পর্টেন্ট। যখন যেটা করছো সেটাতেই ফোকাস, which is why এটা খুবই একটু অন্যরকম হয়তো সাউন্ড করবে, যে কোনো স্কিলড কাজ is actually a way to meditate. So আর ভীষণ শান্তি পায় মন, বিকজ তখন তুমি জাস্ট একটাই জিনিসে ফোকাস আছে তোমার। কিন্তু মা তো তখন বা স্ত্রী তো তখন দুঃখ পাবে যে সেই মানুষটা যখন বাড়ি থেকে বেরিয়েছে, হয়তো স্ত্রীর শরীর খারাপ ছিল, স্ত্রী তো অভিমান করবে যে এই মানুষটা কাজে গেল, সারাদিন একবার ফোন করলো না, বা আমি অসুস্থ ছিলাম একবারও জানলো না। এটাই অনেক লেয়ার আছে, এখানে অনেক লেয়ার আছে। ফার্স্ট অফ অল, আমি কেন এই আশাটি রাখবো? why will I not be
এম্পাওয়ার্ড ইনাফ যে আই উইল টেক কেয়ার অফ মাই সেলফ। এই যে আবদারগুলো, এইগুলো হচ্ছে ওই যে আশ্রম আছে না 4টে, ব্রহ্মচর্য, গৃহস্থাশ্রম, বানপ্রস্থ, সন্ন্যাস। এইসব গৃহস্থ আশ্রমে ঠিক আছে, অ্যালাউড, বাট আফটার 50 you are supposed to then settle all this and ধীরে 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 একটু ইনওয়ার্ড জার্নি শুরু হয় তখন, যেটা সন্ন্যাস আশ্রমে গিয়ে কমপ্লিটলি ইনওয়ার্ড হয়ে যায়। তো এই যে কথাগুলো, অভিমান, রাগ করা, অভিযোগ করা, এইগুলো হচ্ছে সবই খুবই নেসেন্ট স্টেজের গল্প। মানে অ্যাকচুয়ালি আমরা এসেছি তার থেকে অনেক অনেক অন্য লেয়ারে থাকার জন্য। জানি না, এই জীবনে হয়তো তোমার ওইটাই পারপাস ছিল, ইউ ওয়ার ক্রেভিং ফর দ্যাট কাইন্ড অফ অ্যাটেনশন, টু গিভ, টু রিসিভ। এই জন্মের হয়তো তোমার এই গল্প। কিন্তু এই অভিযোগের কারণেই তো কোটি কোটি ডিভোর্স ফাইল হচ্ছে প্রত্যেকদিন। হ্যাঁ, অভিযোগের কারণে হচ্ছে, অত এক্সটার্নাল প্রভোকেশন আছে, অনেকটা যে সাহিত্যটা আমরা এখন পড়ি বা দেখি, অনেকগুলো ফ্যাক্টরস আছে, সেখান থেকে আমরা কি নিচ্ছি, হাউ আর উই প্রসেসিং ইট। তো এনভায়রনমেন্টকে খুব একটা দোষ দিয়ে অ্যাকচুয়ালি লাভ নেই, এনভায়রনমেন্টে অনেক কিছুই থাকবে, ইটস অন ইউ যে তুমি কি প্রসেস করছো। লেটস সে একটা হাজব্যান্ড ওয়াইফ একটা ডিভোর্সের আগে তাদের বিয়ে কেন হয়েছিল, বিয়ের প্রথম চরণে ওদের ইন্টারাকশন কেমন ছিল, ওরা এক অন্যকে কতটা বুঝেছে, কিভাবে ওরা ম্যারিড লাইফকে বুঝে প্রসেস করছে, প্রত্যেকটা ছোট ছোট ফ্যাক্টর তো একটা মানে ট্রিগার না, অ্যাড করে টু ডিফাইন দেয়ার হোল ম্যারেজ রিলেশন। তো সেটা তো প্রত্যেকটা জিনিস কনসিডারেশনে নিতে হবে, কতটা আন্ডারস্ট্যান্ডিং ছিল বা নেই। এখন হয়তো একজন অন্য একজনের প্রেমে পড়েছে, তার কি কারণ ছিল। সো এমনও তো মানুষ আছে যারা বলে, যদি হাজবেন্ডের প্রেম হয়, যে ঠিক আছে তোমার যদি ওখানেই খুশি তুমি যাও ওখানে, ওরা কোনোদিনই গিয়ে ঝামেলা ঝগড়া করবে না যে কেন তুমি ওর কাছে গেছো, বিকজ মনের বিষয়, নিজের ফলটা নাও খুঁজলে, সে যখন এইটুকু তার অ্যাওয়ারনেস এসে গেছে যে এটা তো মনের ব্যাপার, আটকে লাভ নেই, ঠিক আছে লেট হিম গো বা লেট হার গো। তো সেটা আর একটা আন্ডারস্ট্যান্ডিং এর লেভেল আছে। এখানে এভরিথিং ইজ সো কনটেক্সচুয়াল আর সাবজেক্টিভ যে ওরকম জেনারিক কিছু বলা ঠিক হবে না। খুব ভালো লাগলো দিদি, তোমার সঙ্গে অনেকক্ষণ গল্প করলাম। আমি জানি তুমি তো কলকাতায় থাকো না, তুমি মুম্বাইয়ে থাকো, কিন্তু টাইম পেলে কলকাতায় এলে অবশ্যই আমাদের স্টুডিওতে আবার সময় দিও। নিশ্চয়ই, আর আমায় ডাকার জন্য খুব ধন্যবাদ, আমারও খুব ভালো লাগলো। তুমি ভীষণ ভালো থাকো, বাট যাওয়ার আগে আমাদের দর্শকদের উদ্দেশ্যে তুমি যদি কিছু বলে যাও। আমি ওই কথাটাই রিপিট করব যে আমরা তো আজকাল অন্যদের কথা ভাবি না, আর আমরা খুব ভয় ভুগি সব সময়। আমাদের বাচ্চাদেরও আমরা খুব ভয় বড় করি যে পড়াশোনা না করলে তুই একটা জিরো, তারপর একটা চাকরি না পেলে তুই একটা জিরো, বিয়ে না করলে তুই একটা জিরো, মানে সব সময় অ্যাট দ্য এন্ড অফ ইট বাচ্চাটা জিরো, এইটা না করলে জিরো, একটা কন্ডিশন। আমার মনে হয় আর একটু এম্পাওয়ারিং বড় করা লাগবে, আর আমাদের সবাইকেই এটা করতে হবে যে তুই ফেল করলে পাস করলে কোনো প্রবলেম নেই, কিন্তু তোকে ভালো মানুষ হতে হবে। একটা এইভাবে একটা বাচ্চাকে বড় করা যে এনি ক্রাইসিস হ্যাপেন্স ইউ উইল বি এবল টু কাট থ্রু, তুমি ঠিক পেরিয়ে যাবে, তুমি ঠিক পারবে, এই কনফিডেন্সটা দেওয়া আমার মনে হয় এইগুলোর খুব বেশি দরকার আজকালকার এই যে যুগে আমরা দাঁড়িয়ে আছি। পিপল আর লুজিং কনফিডেন্স, পিপল আর লুজিং ট্রাস্ট, পিপল আর লুজিং লাভ, দে আর ক্রেভিং ফর লাভ। আমার মনে হয় এইগুলোর খুব প্রয়োজন। থ্যাংক ইউ।